তার আগে একটু হচ্ছে প্রিভিয়াস গুলো আমরা একটু ঝালিয়ে নিই, আমরা কি পড়েছি আর আমাদের কি পড়তে বাকি আছে সেই জিনিসগুলো আমরা একটু ঝালিয়ে নিই। কি পড়েছিলাম আমরা? পড়েছিলাম হচ্ছে একটা হচ্ছে ব্যাংক থাকে, সেই ব্যাংকের মধ্যে কি থাকে, দুটো জিনিস থাকে। একটা হচ্ছে তোমার হচ্ছে ব্যাংকের কাছে টাকা কি করে আসে, সেইটা হচ্ছে আমরা আগে বুঝবো। ব্যাংকের কাছে কোনটা অ্যাসেট আর ব্যাংকের কাছে কোনটা হচ্ছে লাইবিলিটি। এই কনসেপ্টটা আমরা কি করে পেয়েছিলাম? এই কনসেপ্টটা আমরা পেয়েছিলাম হচ্ছে যে একটা জিনিস থেকে। কি থেকে পেয়েছিলাম? আগের দিন আমরা এই জায়গাটা করছিলাম। এইটা হচ্ছে তোমার হচ্ছে, আচ্ছা এটা মানি ব্যাংকিং। ব্যাংকের কাছে কি থাকে? দাঁড়াও এক সেকেন্ড, কোথায় গেল? স্ক্রিন শেয়ার করনি। ও সরি সরি, কি একটা করলাম না জানো। আমাদের কি থাকে? আমাদের ওই জিনিসগুলো আমরা যেগুলো দেখেছিলাম, টার্ম ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখেছিলাম। তারপরে ব্যাংকের কাছে হচ্ছে তোমার কি কি দিয়ে ব্যাংক কন্ট্রোল করে, সিআরআর, এসএলআর, ব্যাংক রেট, রেপো রেট, রিজার্ভ রেপো রেট, এই জিনিসগুলো সব হচ্ছে আমরা জিনিসগুলো লিখেছিলাম। আচ্ছা ব্যাংক কি করে করে? ব্যাংকের কাছে হচ্ছে কোনো একজন ব্যক্তি যদি টাকা নিয়ে গিয়ে রাখে, তাহলে কি হয়? সেটা ফিক্সড ডিপোজিট হোক, টার্ম ডিপোজিট হোক, রেকারিং ডিপোজিট হোক, কারেন্ট অ্যাকাউন্ট হোক, সেভিংস অ্যাকাউন্ট হোক, সব জিনিসগুলো এগুলো হচ্ছে ব্যাংকের কাছে এক একটা লাইবিলিটি, কারণ সেই টাকাটা পরবর্তীতে সে নিতে আসবে। whereas ব্যাংকের কাছে অ্যাসেটস কোনটা? ব্যাংকের কাছে অ্যাসেটস হচ্ছে লোন। সেই লোন ব্যাংককে দিয়ে ব্যাংক হচ্ছে পরপর সেই তার থেকে ইন্টারেস্ট নেয় এবং সেইটা তার হচ্ছে ফাংশনিংটা করে। এরপর আমরা পড়বো হচ্ছে লিকুইডিটি। লিকুইডিটি কি? লিকুইডিটি মানে যে জিনিসটাকে জলদি হচ্ছে কনভার্ট করা যায়, মানে হাতে আমার হচ্ছে যেটার থেকে কনভার্ট করলে আমার হাতে টাকাটা চট করে আসে, সেটাকে বলা হয় হচ্ছে লিকুইডিটি। লিকুইডিটি কি? লিকুইডিটি বলতে ইজ উইথ হুইচ অ্যান অ্যাসেট অর সিকিউরিটি ক্যান বি কনভার্টেড ইনটু রেডি ক্যাশ উইদাউট অ্যাফেক্টিং ইটস মার্কেট প্রাইস। মানে কি? যে জিনিসটা আমার কাছে ভাঙালে আমি খুব সহজে টাকা পেয়ে যাবো। কি? ডিমান্ড ডিপোজিট ইজ মোর লিকুইড দ্যান হচ্ছে টার্ম ডিপোজিট। ডিমান্ড ডিপোজিট মানে কি? ডিমান্ড ডিপোজিটের মধ্যে আমরা কি পড়েছিলাম? ডিডির মধ্যে তোমার হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট আর হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট। কথাগুলো খুব মন দিয়ে ভালো করে শোনো। কারেন্ট অ্যাকাউন্ট আর সেভিংস অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টে আমার টাকা থাকলো বা সেভিংস অ্যাকাউন্টে টাকা থাকলে আমি চট করে ব্যাংকে গিয়ে, এটিএম এ গিয়ে আমি এটিএম কাউন্টারে বা ব্যাংকের মানি কাউন্টারে গিয়ে আমি চট করে হচ্ছে টাকাটা তুলে নিয়ে চলে আসলাম। এইটা হচ্ছে কি? ডিমান্ড ডিপোজিট চট। তারপরে কি কি আছে? আমি টাকা কিভাবে রাখতে পারি? ক্যাশে তুলতে পারি, চেকে। চেকে তুলতে গেলে কি? চেকে তুলতে গেলে হচ্ছে আমাকে লাইনে দাঁড়াতে হবে, চেকটা ক্লিয়ার হবে, তারপরে আমি টাকাটা তুলতে পারবো। গোল্ডে কি? গোল্ডে আমার গোল্ডটাকে ভাঙাতে হবে বা গোল্ডটাকে ভাঙাতে হবে। তারপর বন্ডে কি? বন্ডে হচ্ছে সেই টোটাল জিনিসটা অ্যাকসেপ্ট হবে, তারপর হবে। চেকের ক্ষেত্রে, ক্যাশের মধ্যে কি? আমি কোনো একটা কাজ করেছি, কেউ আমাকে চেকে টাকা দিল, সেই চেকে টাকাটা দিতে আমি হচ্ছে বাধ্য, কারণ কি? ক্যাশের হচ্ছে লিকুইডিটি সবচেয়ে বেশি। কিন্তু চেকে যদি টাকাটা দেয়, চেকে টাকাটা দিলে কি? চেকে টাকাটা দিলে আমি নাও নিতে বাধ্য হতে পারি, কারণ হচ্ছে চেকে হচ্ছে জিনিসটা, কেউ আমার নামে একটা চেক লিখে দিল, সেই চেকটা আমার আবার আমাকে গিয়ে ব্যাংকে ভাঙাতে হবে, তারপর আমি টাকাটা হাতে পাবো। এইভাবে হচ্ছে লিকুইডিটি বলেছে। আচ্ছা, এবার বলেছে যে গোদা বাংলায় লিকুইডিটি মানে হচ্ছে আমার হাতে আলটিমেট ক্যাশ আসছে, সেই ক্যাশটাকে ইকোনমিক্স এর টার্মের ভাষায় বলে হচ্ছে তোমার লিকুইডিটি। এবার কি? ফাংশন অফ মানি। মানির ফাংশন কি? মানি কি করে? মিডিয়ান অফ এক্সচেঞ্জ। আমরা কোনো কিছু জিনিস আদান প্রদান করার জন্য আমরা মানিকে ইউজ করি। তারপরে কি বলেছে? ইউনিটস অফ অ্যাকাউন্ট, মানে একটা কতটা ভ্যালু বা কতটা অ্যামাউন্টের তোমার হচ্ছে লিকুইডিটি মার্কেটের আছে সেইটা বোঝার জন্য আমরা মানির কনসেপ্ট করি। স্টোর অফ ভ্যালু। স্টোর অফ ভ্যালু মানে কি? ধরো আমরা কোনো একটা টাকা দিয়ে 50,000 টাকার গয়না কিনলাম, আমি 50,000-এর মানি দিয়ে আসলাম, কিন্তু এই গোল্ডটা হচ্ছে আস্তে আস্তে তোমার হচ্ছে আমার কাছে জমছে, গোল্ডের আজকে দাম বাড়ছে বা কালকে দাম বাড়ছে, আস্তে আস্তে কি আমার জিনিসটার ভ্যালু বাড়ছে। তার মানে কি? ভ্যালুটাকে আমি হচ্ছে আস্তে আস্তে স্টোর করে রাখছি আমার কাছে, এই জিনিসটা হচ্ছে স্টোর। হাইলি পোর্টেবল, ডিউরেবল এন্ড ডিভিজিবিলিটি। হাইলি পোর্টেবল মানে কি? আমি এমন নয় যে আমার 100 টাকার নোটটা জম্মু কাশ্মীরে চলবে, অন্ধ্রপ্রদেশে চলবে না, গুজরাটে চলবে, বা তোমার হচ্ছে অরুণাচল প্রদেশে চলবে না, পৃথিবী মানে ভারতবর্ষের আরবিআই স্বীকৃত নোট সব জায়গায় সব জায়গায় চলবে। ডিউরেবল মানে কি? এবং মানি হচ্ছে সবকিছু দিয়ে হচ্ছে ডিউরেবিলিটি করে, যে কোনো মিডিয়াম অফ এক্সচেঞ্জ, যে কোনো বিজনেস, যে কোনো সার্ভিসেসে মানি হচ্ছে ফাংশন করে। ডিভিজিবিলিটি মানে কি? আমি যে কোনো ডিনোমিনেশনে আমি সেটাকে ইউজ করতে পারবো। আচ্ছা, হোয়াই পিপল হোল্ড মানি হচ্ছে পিপল কেন, লোকে কেন হাতে টাকা রাখে? বলে না
হাতে টাকা রাখবি। লোকে কেন হচ্ছে হাতে টাকাটা রাখে, হাতে টাকাটা রাখে তার কারণ কি, ট্রানজাকশন মোটিভ। ট্রানজাকশন মোটিভ মানে যেটা আর কি বাস্তব, মানি ইজ হেল্প টু ফেলিসিটেট স্মুথ পেন্ডিং অন গুডস এন্ড সার্ভিস। ধরো কোনো কিছু আমি একটা বাজারের জিনিস, সবজি, চাল, ডাল, আটা, এই জিনিসগুলো কিনবো, বা আমি একটা সার্ভিসেস কিনবো, বা মানে ধরো আমি ইলেকট্রিসিটি নেবো বা জলের কানেকশন নেবো, তো এগুলোকে একটা সার্ভিস করবো। এই সার্ভিস গুলোকে পেমেন্ট করার জন্য আমার হচ্ছে আমার হাতে টাকাটা থাকা দরকার। এটাকে বলা হয় হচ্ছে ট্রানজাকশন মোটিভ। ট্রানজাকশন মানে আমি টাকার হচ্ছে আদান প্রদান করবো। স্পেকুলেটিভ মানে কি, স্পেকুলেটিভ মানে যেটা হাওয়ায় ভাসে, স্পেকুলেটিভ টু টেক দ্য অ্যাডভান্টেজ অফ ইনভেস্টমেন্ট অপরচুনিটি টু অ্যাভয়েড হচ্ছে পোটেনশিয়াল লস। কি বলছে, এখন মার্কেট ভাই ভালো নয়, এখন টাকাটা ইনভেস্ট করিস না, তাই কি হলো, তাই জন্য টাকাটা হাতের কাছে রাখ। সবসময় জানবা জনগণের হাতে যদি টাকা বেশি থাকে, তাহলে সেটা হচ্ছে সরকার বা ব্যাংকের জন্য লস। তার মানে কি, টাকাটা এক জায়গায় আবদ্ধ থাকছে, টাকাটার হচ্ছে সার্কুলেশন আসছে না, মানি সার্কুলেশন বোঝাবো, তার এই কনসেপ্টটা বলে দিই। সার্কুলেশন আসছে না, তার ফলে কি, তুমি কোনো জিনিস কোনো খরচা করছো না, সরকার তার উপর জিএসটি পাচ্ছে না, ব্যাংকের থেকে তুমি টাকা খরচা করে লোন নিচ্ছ না, বা ব্যাংকের থেকে কোনো সার্ভিসেস নিচ্ছ না, তার ফলে কি হচ্ছে, ব্যাংক টাকাটা হচ্ছে ইয়ে আছে না। এই জন্য স্পেকুলেটিভ মোটিভকে সবসময় হচ্ছে কোয়াশ করার চেষ্টা হয়। আচ্ছা, এবার বলেছে টাকাও অনেক ধরনের হয়। কিরকম, কিরকম হয়, লিকুইডিটি ট্র্যাপের মধ্যে সিচুয়েশন, দেখো লিকুইডিটি ট্র্যাপ কি বলেছে, সিচুয়েশন ইন ইকোনমি হোয়ার পিপল লাভ টু হোল্ড দেয়ার মানি ডিপোজিট ইন এনি চেঞ্জেস ইন্টারেস্ট রেট রেন্ডার্স টু দ্য মনিটারি পলিসি ইনএফেক্টিভ। মানে কি, আমি সরকার বলছে তুমি ব্যাংকে টাকা মানে তোমার কাছে টাকা রাখলে তুমি বেশি সুদ পাবা সেভিংস অ্যাকাউন্টে, কিন্তু কিছুতেই আমি টাকা হচ্ছে আমি বলা ভুল, মানুষজন কিছুতেই টাকাটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে রাখছে না। এর ফলে কি হচ্ছে, যে একটা যে মানে টাকাটা ইয়ে করার জন্য ওই যে মানিটারি পলিসি, একদিন বলছিলাম না, ব্যাংক রেট, রেপো রেট, রিজার্ভ রেপো রেট, সিআরআর, এসএলআর, এইগুলো কোনো আলটিমেট কাজ করছে না। এবার মানি হচ্ছে দু ধরনের হয়, একটা হচ্ছে ফিয়াট কারেন্সি। ফিয়াট কারেন্সি মানে হচ্ছে হার্ড ক্যাশকে বলা হয় ফিয়াট কারেন্সি। আর একটা হচ্ছে ফিউডিশিয়ারি মানি। ফিউডিশিয়ারি মানে কি, মিউচুয়াল এগ্রিমেন্ট, মানে বোথ পার্টি এগ্রিমেন্ট। চেক দিলে কি হয়, চেক দিলে তোমার কি, ধরো আমি একজনের নামে চেক দিলাম, সে যদি অ্যাকসেপ্ট করে তবেই আমার চেকটা ভ্যালিড হবে। বা বিটকয়েন্স মানে কি, একজনকে ভার্চুয়ালি আমি কিনলাম, সেই জিনিসটা হচ্ছে হলো। আচ্ছা, এইবার খুব ভালো করে এই কনসেপ্টটা হচ্ছে বুঝবে, টাইপস অফ মানি, তারপরে বুঝবে হচ্ছে তোমার হচ্ছে টাইপস অফ মানি বুঝবে, তারপরে হচ্ছে মানির হচ্ছে বিভিন্ন হচ্ছে মানিটারি এগ্রিগেটস, যে M0, M1, M2, M3, যদি কোশ্চেন দেখা থাকো এই জিনিসগুলো থেকে কোশ্চেন দেয়। আশা করি এই জিনিসগুলো দেখেছো। হুম, এই কোশ্চেন গুলো আশা করি দেখেছো, M0, M1, M2, M4, ঠিক আছে। কি বলছি বুঝতে পারছো, এতক্ষণ যা বকলাম, বোঝা গেছে কিছু? আশা করি বুঝতে পেরেছে, রিপ্লাই আসেনি। আচ্ছা দেখো, এবার হচ্ছে মানি সার্কুলেশন। আমাদের মানে টাকাটা কিভাবে আমাদের মার্কেটে দুটো ভাবে ঢোকে। একটা হচ্ছে যে মানিটা হচ্ছে তোমার ব্যাংক, তোমার হচ্ছে পুরো মার্কেটের মধ্যে ঘুরছে। তার মানে কি, দুটো হয়, একটা টাকা হচ্ছে ব্যাংক গুলোতে আছে, কিছু কিছু মানুষকে ব্যাংকে রাখছে, সেই ব্যাংক আরেকটা ব্যাংকে লোন দিচ্ছে, সেই ব্যাংক টাকাটা কোনোভাবে খাটাচ্ছে, সে কোনো জায়গায় ইনভেস্ট করছে, সেখান থেকে সে প্রফিট পাচ্ছে। এই রকম করে মানে কারেন্সি উইথ হচ্ছে ব্যাংকের কাছে কতটা কারেন্সি আছে, আর একটা কারেন্সি উইথ হচ্ছে বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, শোনো তাহলে কত কারেন্সি, হ্যাঁ শুনতে পাচ্ছ না? আচ্ছা, কারেন্সি এখানে ফাংশন অফ মানিটা দেওয়া নেই, তারপরে একটা কি পড়ালে ওটাও দেওয়া নেই। শুনতে পাচ্ছ? ফাংশন অফ মানি বলিনি, কি বুঝলাম না, মেসেজে বলো তো, শোনা বুঝতে পারছি না, স্ক্রিন দেখা যাচ্ছে না। আরে শোনো, এই তো নেটওয়ার্ক, চাঙ্গা নেটওয়ার্ক ছিল, আবার কি প্রবলেম? ফাংশন অফ মানি লেখা নেই মাইন্ড ম্যাপে। আচ্ছা এটা তো পাঠিয়ে দেবো, আরেকবার দেখে নেবো। এবার দেখা যাচ্ছে, দেখো তো স্ক্রিনটা, পিডিএফটা। আচ্ছা দেখো,
কারেন্সি সার্কুলেশন যেটা বলছিলাম, আমাদের টাকাটা কিভাবে মার্কেট বা আমাদের পুরো হচ্ছে যে ইকোনমিতে রোটেট করে, সেই কনসেপ্টটা এখানে বোঝা হয়েছে। কি বলেছে, কারেন্সি ইন সার্কুলেশন, যে মানিটা তোমার মধ্যে হচ্ছে ঢুকছে, মানে যে পাবলিকের হাতে যে টাকাটা আছে, তোমার হাতে আমার হাতে সমস্ত পাবলিকের হাতে যে হার্ড ক্যাশটা আছে, সেটাকে বলা হচ্ছে কারেন্সি ইন হচ্ছে পাবলিক। কারেন্সি উইথ ব্যাংক মানে প্রত্যেকটা ব্যাংকের আছে যেটা যে জিনিসগুলো আর কি টাকাগুলো আছে প্রত্যেকদিন ট্রানজাকশনের জন্য যে টাকাটা আসছে যাচ্ছে, সে একটা কোনো ব্যাংক কোনো একটা ব্যাংকে নিয়েছে, সে তাকে লোন দিচ্ছে, এই জিনিসটাকে বলা হয় কারেন্সি ইন হচ্ছে ব্যাংক। আচ্ছা, এবার ডিপোজিটস মানে কি, যে জিনিসটা জমা, দুটো ডিপোজিট হয়, একটা হচ্ছে ডিডি আর একটা হচ্ছে টিডি। ডিডি মানে কি, ডিমান্ড ডিপোজিট, সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, এখানেও হচ্ছে টাকাগুলো থাকছে। আরেকটা কি, আরেকটা হচ্ছে তোমার টার্ম ডিপোজিট। টার্ম ডিপোজিট মানে কি, তোমার হচ্ছে একটা একটা টেনিওরের জন্য আছে, কি বলেছি, তোমার হচ্ছে এফডি আর হচ্ছে আরডি। আরডি এফডি মানে কি, আমরা হচ্ছে বিভিন্ন পোস্ট অফিস বা ব্যাংকে একটা নির্দিষ্ট ফিক্সড অ্যামাউন্ট টাইমের জন্য যে অ্যাসেটটা করি, সেটাকেই বলা হয় ফিক্সড ডিপোজিট। রেকারিং ডিপোজিট মানে কি, প্রত্যেকটা টাইমের সাথে সেটা আর অল্প অল্প করে তার যে চেঞ্জেস হয় সেটাকে বলে রেকারিং ডিপোজিট। যেমন হচ্ছে মিউচুয়াল ফান্ড বা স্পেশাল যে রেকারিং ডিপোজিট গুলো হয়। ডিপোজিটস উইথ হচ্ছে আরবিআই, কি বলেছে, ব্যাংক ডিপোজিটস উইথ হচ্ছে আরবিআই, ব্যাংক আরবিআই এর কাছে যে জিনিসগুলো জমা রাখে, সিআরআর, এসএলআর। আদার ডিপোজিটস উইথ আরবিআই, আরবিআই কোনো একটা জায়গা থেকে কোনো কিছু হচ্ছে তোমার বিদেশি মুদ্রা বা সেই জিনিসগুলো যে সিজ করলো, সেই যে মুদ্রা বা গোল্ড গুলো বা তোমার যে এক্সপেন্সিভ জিনিসগুলো, সেগুলো হচ্ছে ডিপোজিট রাখে। এরপর বলছে পোস্টাল ডিপোজিট, একই পোস্ট অফিসেও আমরা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারি, বা পোস্ট অফিসেও আমরা ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট করতে পারি। এইটা হচ্ছে মানিটা সার্কুলেশন। এইবার সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের যে এই টাকাগুলো ঘোরে, এই টাকাগুলোকে আমরা হচ্ছে পরপর হচ্ছে কিছু ভাগে হচ্ছে আমরা মানে তোমরা হচ্ছে আমরা হচ্ছে ভাগ করি, এটাকে বলা হয় হচ্ছে মানিটারি অ্যাগ্রিগেটস। কি বলে, এম0। এই জিনিসটা খুব ভালো করে শোনো, পুরো ইকোনমিক্স না বুঝলে হবে, ইকোনমিক্স এর এই মানি অ্যাগ্রিগেটসটা বোঝা ভীষণ জরুরি ম্যাক্রো ইকোনমিক্স এ। ঠিক আছে, কি বলেছে, মানিটারি বেস। মানিটারি বেস কি বলেছে, এম0। এম0 হচ্ছে মানিটারি বেস, হাই পাওয়ার্ড মানি বা রিজার্ভ মানি। কি বলেছে, কারেন্সি ইন সার্কুলেশন, ব্যাংক ডিপোজিটস উইথ আরবিআই, আদার ডিপোজিট গ্যারান্টি। তার মানে কি, এম0 হচ্ছে তোমার হাই মানি বা রিজার্ভ মানি। প্রত্যেকটা টাকা দেখো যে কারেন্সি সার্কুলেশনে আছে, সেটা পাবলিকের হাতে থাকুক আর বা তোমার ব্যাংকের হাতেই থাকুক, সেই টাকাটা কি একটা ফিক্সড জায়গায় কোনো জায়গায় রিজার্ভ থাকছে। ব্যাংকার্স ডিপোজিট উইথ ব্যাংকার্স ডিপোজিট উইথ হচ্ছে আরবিআই, যে ব্যাংকগুলো সিআরআর এসএলআর মেনটেন করে যে টাকাটা দিচ্ছে, সেটা তোমার আরবিআই তে গিয়ে জমা হচ্ছে, সেই জিনিসগুলো, সেগুলো হচ্ছে তোমার হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে বলা হয়। কি বলেছে, আদার ডিপোজিটস উইথ আরবিআই গভর্নমেন্টাল আর কোয়াসি, মানে যে জিনিসগুলো বিভিন্ন বন্ড স্টক, সেগুলো হচ্ছে আরবিআই, এইটাকে বলা হয় হচ্ছে এম0 মানি। হলো, এটা হচ্ছে তোমার প্রাইমারি মানি, আমাদের মানে মানে আমাদের টোটাল ইকোনমিক্সে যে টোটাল জিনিসটা যে সার্কুলেশন হয়, সেই সার্কুলেশনটাকে বলা হয় হচ্ছে তোমার আরবিআই এর তোমার হচ্ছে এম0 মানি। এম1 কি, কারেন্সি ইন পাবলিক, মানে হাতে এই মানিটা হচ্ছে, যে মানিটা হচ্ছে ফটাফট ফটাফট তোমার হচ্ছে জিনিসটা হচ্ছে তোমার হচ্ছে জিনিসটা হচ্ছে পরপর হচ্ছে খুব মানে ভায়োলেট মানে ভায়াবল হচ্ছে কারেন্সি ইন পাবলিক। পাবলিকের হাতে টাকা থাকছে, কোনো সময় নিচ্ছে, কোনো সময় খরচা করছে, কোনো সময় কোথাও দিচ্ছে, কোনো সময় ইনভেস্ট করছে। কি বলছে, ডিমান্ড ডিপোজিট। ডিমান্ড ডিপোজিট মানে কি, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট। আমরা কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট খুলি কেন, পরপর টাকাটার হচ্ছে র্যান্ডম ট্রানজাকশন করার জন্য। আদার ডিপোজিট উইথ হচ্ছে আরবিআই, মানে এই যে এম0 ছিল তার সাথে হচ্ছে কারেন্সি ইন পাবলিক আর হচ্ছে ডিমান্ড ডিপোজিট কে অ্যাড করলাম। এবার দেখো এম2 কি বলছে, তার মানে এম টু কি, দেখো এম1 আর সেভিং ডিপোজিটস উইথ হচ্ছে পোস্ট অফিস। এখানে কি ছিল, এখানে হচ্ছে ছিল হচ্ছে ব্যাংকের সাথে। এম2টা কি হলো, কিচ্ছু হলো না, এম1টাই থাকলো, এর সাথে হচ্ছে পোস্ট অফিসের যে ডিপোজিটস গুলো ছিল, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, সেই জিনিসগুলো হচ্ছে যোগ হয়ে গেল। বোঝা গেল, এইটাকেই বলা হয় ন্যারো মানি। এম3 কি, এম1 এর সাথে হচ্ছে ব্যাংকের যে টাইম ডিপোজিট, আস্তে আস্তে দেখো টাকার যে পার্সপেক্টিভটা, সেই পার্সপেক্টিভটা আস্তে আস্তে বড় হচ্ছে। কি বলেছে, টাইম ডিপোজিট মানে কি, ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট, টাকাটা একটা জায়গায় অনেকটা প্রচুর পরিমাণে থাকছে, তাই জন্য কি অ্যাকচুয়াল মানি সাপ্লাই, মানে এইটা হচ্ছে অরিজিনাল হচ্ছে আমাদের ইয়েতে কতটা মানি আছে, সেই মানিটাকে হচ্ছে বোঝা যায়, এই জন্য এইটাকে বলা হয় হচ্ছে ব্রড মানি। এম4 কি, এম4 এর মধ্যে থাকে হচ্ছে সব জিনিস। এম1 তোমার হচ্ছে এম3 আর অল ডিপোজিটস উইথ পোস্ট অফিস, পোস্ট অফিসে যা যা আছে সব জিনিসগুলোকে দেখো। এবার লিকুইডিটি অর্ডার কি, লিকুইডিটি অর্ডার মানে কি, কোনটাকে তাড়াতাড়ি সবচেয়ে ভাঙানো যায়।
M1 M2 M3। M1 এর মধ্যে কি আছে, M1 মানে লোকের হাতে টাকা আছে, ডিমান্ড ডিপোজিট আছে, আমার হাতে ক্যাশ, হার্ড ক্যাশ আছে, আমার কারেন্ট অ্যাকাউন্ট আছে বা সেভিংস অ্যাকাউন্ট আছে, আমি যখন খুশি টাকা ভাঙাতে পারবো। M2 কি, আমার আছে সেভিংস ডিপোজিট গুলো, আমাকে ভাঙাতে গেলে একটু সময় লাগবে। M3 তে কেন আরো বেশি সময় লাগবে, আমার টাইম ডিপোজিট আছে, আমি ফিক্সড ডিপোজিট একটা টাইমের আগে ভাঙাতে পারবো না, ভাঙাতে গেলে আমাকে অনেক তার হচ্ছে লিগাল প্রসিডিংস আছে, সেগুলোকে ফলো করতে পারি। M4 তো পোস্ট অফিসের টাকা আর অন্যান্য সব ব্রড মানি গুলো, সেগুলোকে হচ্ছে আমার আস্তে আস্তে জিনিসগুলো এ করতে হবে। বোঝা গেল? হ্যাঁ, বোঝা গেছে। আচ্ছা, এইবার দেখো সেপার আসবে ফুলফিল দেয়ার, সেপার আসবে হচ্ছে ইয়েতে তোমার হচ্ছে, এবার দেখো এবার হচ্ছে মানি মাল্টিপ্লায়ার, মানে মানির গুণিতক কাকে বলে। দেখো কি বলেছে, রেট ইন্টার ব্যাংক মানি ট্রান্সফার টু ফুলফিল দেয়ার সিআরআর। মানে ধরো এইবার হচ্ছে কি করলো তোমার হচ্ছে এটা আসলো, দেখো ও কি করলো, ধরো একটা ব্যাংকে হচ্ছে, ধরো তুমি ব্যাংকের কাছে হচ্ছে লোন দিয়ে দিলে, কি করলো, ব্যাংক হচ্ছে ব্যাংকের কাছে তুমি হচ্ছে 10,000 টাকা রেখেছিলে, হলো ব্যাংকের 10,000 টাকা, ব্যাংক কি করলো 4% ইন্টারেস্ট রেটে একজনকে হচ্ছে টাকাটা দিয়ে দিল, আরেকটা হচ্ছে 10%, আর যে এই যে 10,000 টাকাটা, এই 10,000 টাকাটা তার মধ্যে হচ্ছে কি হলো, এই 10,000 টাকাটা হচ্ছে তোমার হচ্ছে আরেকজনকে লোন দিল, লোন দিয়ে বললো যে তুই আমাকে 15,000 টাকাটা দিবি, তার মানে কি এখানে টাকাটা দেখো 15 গুণ হয়ে ফেরত আসছে। এই যে এই জিনিসটা, এটাকেই বলা হচ্ছে মানি মাল্টিপ্লায়ার। এটাকে আবার অনেক সময় 6,000 করলো, মানে টাকা তো এখানে জাস্ট 10,000 হিসাব দিয়ে বুঝবি, ব্যাংকের তো না, ব্যাংকের প্রচুর হচ্ছে ইয়ে থাকে, সেই জিনিসগুলো বলে। ইন ইন্ডিয়া মুম্বাই ইন্টার ব্যাংক অফার রেট, এটা হচ্ছে চলে। নাও ইট ইজ হচ্ছে সিকিউরিটি ওভারনাইট, এগুলো হচ্ছে পরবর্তীতে অফ করে দেওয়া হয়েছে, এই জিনিসগুলো চলে। আচ্ছা, ডিপোজিট উইথ আরবিআই, এবার এক সেকেন্ড আমি একটু দেখে নিই আর কি কি আছে। কারেন্ট মানি সার্কুলেশন, ফিডুশিয়ারি মানি, মিউচুয়াল এগ্রিমেন্ট। আচ্ছা, এরপর আছে হচ্ছে অ্যাসেটস। ইয়েস, আচ্ছা, এই জিনিসগুলো এবার হচ্ছে আস্তে আস্তে হচ্ছে এলএএফ মানি মার্কেট, এবার হচ্ছে যে আচ্ছা এই জিনিসটা ভালো করে বুঝো, অ্যাসেটস লায়াবিলিটি, এই জিনিসটাই বুঝছি। দেখো, আচ্ছা আগের দিন বলেছিলাম ব্যাংকের জন্য অ্যাসেটস আর লায়াবিলিটি কোনটা, সেই কনসেপ্টটা মাথায় আছে, আমি আরেকবার বলেছি। ব্যাংকের জন্য লায়াবিলিটি হচ্ছে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট, টার্ম ডিপোজিট, মানে টোটাল ইন ডিটেইল, মানে নেট ডিমান্ড টাইম লায়াবিলিটি হলো। তার মানে কি, কেন ব্যাংকের কাছে এটা হচ্ছে লিকুইডিটি, এই তোমার হচ্ছে লায়াবিলিটি। লায়াবিলিটি মানে কি, আমার কাছে টাকাটা আছে কিন্তু আমার রাত জাগলে ভাবতে হয় এই টাকাটা আমার কাছে আছে, আমাকে ফেরত দিতে হবে। কারণ কি, এই টাকাটা আমি ব্যাংকের কাছে রেখেছি, আমার তো চিন্তা নেই কোনো, আমি রেখে দিয়ে চলে এসেছি, কিন্তু ব্যাংক তো জানে আমি কালকে গিয়ে 50,000 টাকা রাত্রিবেলা ডিপোজিট করলাম, ব্যাংক সেটা ওভারনাইট কাউকে হচ্ছে লোন দিতেই পারে, কিন্তু আমি তো সকালবেলা গিয়ে তো সেই 50,000 টাকাটা তুলতেই পারবো। তার মানে কি, ব্যাংকের মাথায় একটা হচ্ছে চাপ আছে, ঠিক আছে। এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে, এই জন্য ব্যাংকের এগুলোকে হচ্ছে ব্যাংকের কাছে লায়াবিলিটি। অ্যাসেট কোনটা, অ্যাসেট হচ্ছে ব্যাংক যেই টাকাটা হচ্ছে মার্কেটে খাটাচ্ছে বা লোন দিচ্ছে, তার ফলে কি ব্যাংকে সেটার থেকে কিছু পরিমাণ ইন্টারেস্ট আসছে বা হচ্ছে তার থেকে আয় আসছে, আয় আসাকেই বলা হয় হচ্ছে অ্যাসেটস করা, ঠিক আছে। বলে না যে লায়াবিলিটি তৈরি করো না, অ্যাসেটস তৈরি করো, মানে অন্য কিছু উল্টোপাল্টা জিনিস কিনে তুমি পয়সা ধ্বংস করো না, তুমি জমি কেনো, বাড়ি কেনো, গয়না কেনো, সেটা থেকে তোমার হচ্ছে অ্যাসেটস তৈরি হচ্ছে, যার থেকে পরবর্তীতে তুমি প্রচুর পরিমাণে মানিটারি ভ্যালু পেতে পারবে। এই জন্যই কথাটা এসছে যে লায়াবিলিটি ক্রিয়েট করো না, অ্যাসেটস তৈরি করো, ঠিক আছে। বোঝা গেছে ব্যাংকের লায়াবিলিটি অ্যাসেটস এর কি পার্থক্য, কেন ব্যাংকের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে যেটা অ্যাসেট ব্যাংকের ক্ষেত্রে লায়াবিলিটি, বা ব্যাংক আমাদের যেটা লায়াবিলিটি সেটা ব্যাংকের ক্ষেত্রে অ্যাসেট, বুঝতে পেরেছো এই জিনিসটা। তারপর হচ্ছে অ্যাসেটস এর জিনিসটা বাকিটা বলছি, যে কোনটা অ্যাসেটস এর কত রকম কি জিনিস হয় না হয় সেটা হচ্ছে বলছি। বুঝতে পেরেছো এই জিনিসটা, ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, চলো এরপরে দেখো হচ্ছে রেগুলার অ্যাসেট, সেগুলো কি লং টার্ম ইন নেচার, রেগুলার ইন্টারেস্ট রেট প্লাস প্রিন্সিপাল। ধরো ব্যাংক একটা তোমার হচ্ছে একজন হচ্ছে যে চাকরি করে, সরকারি চাকরি করে, সে একটা গাড়ি কিনবে বলে 2 লাখ টাকা লোন নিয়েছিল, তাকে লোনটা দিয়েছে, সে কি, সে প্রত্যেক মাসে খুব ভদ্রভাবে প্রিন্সিপালটাও দেয়, তার থেকে যে ইএমআই এর মাধ্যমে যে ইন্টারেস্ট রেটটা আছে সেটাও সে দিয়ে দেয়, এটা কি রেগুলার অ্যাসেট, লং টার্ম নেচার, এটা তাকে 7-6 বছরের জন্য দিয়েছে, 4 বছর ধরে সে লোন পর পর হচ্ছে দিয়ে যাচ্ছে, এইটাকেই বলা হয় হচ্ছে তোমার তোমার হচ্ছে রেগুলার অ্যাসেট। কি, তারপর হচ্ছে স্ট্রেস, স্ট্রেস মানে কি, চাপ, loans that are not performing and are in danger or not performing or over delays 90 days, মানে কি, ধরো তোমার মাসের ইএমআই গুলো দেওয়ার কথা, তুমি লাস্ট 3টে মাসের ইএমআই দাওনি, ব্যাংক বুঝতে পারছে এর তো মতি গতি ভালো না বাবা, এ তো মনে হচ্ছে তোমার হচ্ছে যে টাকা পয়সা মেরে দিয়ে লোড চোট করে চলে যাবে, বিজয় মালিয়া হয়ে যাবে,
এই যে অ্যাসেসটা ব্যাংক তখন কি দিয়েছিল, লোনটা দিয়েছিল, ও জানতো ইন্টারেস্ট আসবে ভাববে, কিন্তু আলটিমেট ওর কাছে স্ক্যাম হয়ে গেল ব্যাংকের সাথে। এই যে জিনিসটা, এগুলাকেই বলা হচ্ছে স্ট্রেস টেস্ট। এবার আরেকটা কি, এটাকে বলা হয় হচ্ছে এনপিএ, মানে নন পারফর্মিং অ্যাসেট, মানে 90 দিনের ওপরেও হচ্ছে ডিলে করে দিয়েছে। ঠিক আছে, এটা দুটো আছে, একটা হচ্ছে এনপিএ হচ্ছে স্ট্যান্ডার্ড, সাবস্ট্যান্ডার্ড আর ডাউটফুল। স্ট্যান্ডার্ড মানে কি 90 দিনের বেশি, ও ব্যাংকে থেকে ডেকেছে, একদিন দেখা করে গেছে, বলছে হ্যাঁ আমি একটা ইএমআই দিয়ে যাচ্ছি, আবার পরে দেবো সময় পেলে। আর সাবস্ট্যান্ডার্ড মানে কি, ওর হচ্ছে 3 থেকে 12 মাস, মানে ও তো দেখাই করেনি, প্রায় 6 মাসের ওপর হয়ে গেল, কোনো ইএমআই ফিএমআই গল্প নেই, ফোন করলেও ফোন ধরছে না, ব্যাংকে এসে কন্ট্যাক্টও করছে না, এটাকে বলে সাবস্ট্যান্ডার্ড দিয়ে। ওভার, তারপরে কি ডাউটফুল, ডাউটফুল মানে ও গেছে চোট, ও আর কিছু করার নেই, ও 12 মাসের ওপরে টাকা ও দিয়ে দিয়েছে, ও বুঝতে পেরেছে ও আর কিছু হবে না। এইটা হচ্ছে, এইটাকে বলা হয় হচ্ছে এনপি, এই তোমার হচ্ছে ডাউটফুল। এবার কি, এবার হচ্ছে যে ব্যাড ব্যাংক। কথাটা, ব্যাড ব্যাংকস হলো আদতে হচ্ছে তোমার জিনিসটা হচ্ছে মানে কাজটা হচ্ছে ভালো। ব্যাড ব্যাংকস কি, এবার ধরো ব্যাংক একজনকে 10 কোটি টাকা দিয়েছিল, এইবার দেখলো যে মানে 8 কোটি টাকা দিয়েছিল, সুদ ফুদ দিয়ে তাকে 10 কোটি টাকা করতে হলো, এর যা মতি গতি 2 লাখ টাকাও মেটায়নি ইএমআই টিএমআই দিয়ে, সে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এমার কোনোভাবে পালিয়ে গিয়েছে। তাহলে ব্যাংকের কাছে একদম ডাউটফুল এনপিএ হয়ে গেল। এবার ব্যাংক তো আর পাচ্ছে না, প্রপার কিছু না করো, তখন কি করবে, তখন হচ্ছে যাকে গোদা বাংলায় বলে হচ্ছে ভাসুলি, ভাসুলি করার জন্য। ব্যাড ব্যাংকস হচ্ছে সেই জিনিসগুলো, মানে বললো যে ঠিক আছে আমি তোমার 10 কোটি টাকা আমি তো মেটাতে পারবো না, আমি 5 কোটি টাকা মেটাবো, ওয়ান টাইপ অফ রিকভারি এজেন্ট, লোন রিকভারি এজেন্ট গুলো যাদের হয় সেই সেই রকম হচ্ছে কনসেপ্টটাই হচ্ছে হচ্ছে ব্যাড ব্যাংকস। তারা হচ্ছে জিনিসগুলো রিকভারি করে দেবে, বলে ঠিক আছে তার জন্য আমি কমিশন নেবো, তোমার 5 কোটি আমি তুলে দেবো, 4 কোটি তুমি পাবে, 1 কোটি আমি দেবো। ব্যাংক দেখছে যে আমি কিছুই পাচ্ছিলাম না, সেই জায়গায় আমি যদি 4 কোটি পাই কমিশন দিয়ে, এই জিনিসটা তো তাহলে আমার সুবিধা। এই কনসেপ্টটা তৈরি করা হয় কি 2021 সালে বাজেটে আছে, দুটো ব্যাংক এস্টাবলিশ করা হয়, এনআরসেল, ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি, আর আইআরডিসিএল, এটি ইন্ডিয়ান ডেট রেজলিউশন কোম্পানি, হলো এই জিনিসগুলো তৈরি করা হয়। আচ্ছা, এরপর একটা জিনিস দেখো, এলএফ, লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটি। লিকুইডিটি মানে আমাদের রিজার্ভ ব্যাংকের কাজ হচ্ছে টাকা মার্কেটে যেন টাকাটা খুব বেশি না চলে আসে, বা মার্কেটে পুরো যেন লিকুইডিটি ক্রাঞ্চ না তৈরি হয়ে যায়, টাকাটা যেন একটা ইনফ্লেশন বাড়ার সাথে সাথে ঠিকঠাক ভাবে মেনটেন করা হয়, এটাই হচ্ছে রিজার্ভ ব্যাংকের মেন কাজ। কি বলছে লিকুইডিটি ট্র্যাক কি, a situation in economy where people love to hold their money despite of any changes interest rate renders to the monetary policy ineffective। তার মানে কি, লোকজন হচ্ছে নিজের কাছে টাকা ভিড় বেঁধে আমার মারমারির লকারের মধ্যে রেখে দিয়েছে, কোনো খরচা করছে না, ন্যূনতম যতটুকুনি না করলে নয় ততটুকুনি হচ্ছে। এর ফলে কি হচ্ছে, কোনো যদি খরচা না করে, এবার কি হয়, এটা ধরো ধুম করে হচ্ছে ইন্টারেস্ট লোন বেড়ে গেল বা কোনো পরিস্থিতি হলো, তখন হয়, তখন কি হয়, এটা হচ্ছে স্পেকুলেটিভ ডিমান্ড বা পারফেক্টলি, এই জিনিসটা পরের দিন ডিমান্ড সাপ্লাই পড়ার সময় বুঝতে পারবে, স্পেকুলেটিভ ডিমান্ড বা পারফেক্টলি সাপ্লাই। তার মানে কি, কোনো কিছু একটা ও বলছে এই যুদ্ধ লাগতে পারে, এই যে ইউক্রেন যুদ্ধের সময় আমাদের হচ্ছে সূর্যমুখী তেলের দাম বাড়তে পারে, এই করতে পারে, তখন সূর্যমুখী তেলের দাম বেড়ে গিয়েছিল, লোকে আর অন্য কিছু তেল কিনছে না। এটা হচ্ছে লিকুইডিটি ট্র্যাপ। এরপর কি আছে, এরপর দেখো হচ্ছে এই যে এগুলো হচ্ছে যখন হচ্ছে ব্যাংকে কেউ টাকাকেও খরচা করে। আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে মানি মার্কেট আর ক্যাপিটাল মার্কেট বোঝাচ্ছি, তার আগে ট্রেজারি বিলটা বুঝে নাও। ধরো লোকের হাতে টাকা হয়ে গেছে, তখন কি করে, তখন হচ্ছে তোমার আরবিআই কতগুলো হচ্ছে বন্ড ইস্যু করে, সরকারি বন্ড। সেই বন্ড ইস্যু করা মানে কি, বন্ড মানে কিচ্ছু নয়, বন্ড মানে আমি 1000 টাকার একটা বন্ড কিনলাম, টাকাটা আমার কাছে 3 মাস 2 দিন থাকবে, সেই 2 দিন পর টাকাটা দেবে কত, 1040 টাকা বা 1080 টাকা। আমি কেন কিনবো, আমি জানি এটা সরকারি বন্ড, এর কোনো ঘাপলা হওয়ার কোনো নেই, আমি গিয়ে দেবো, জিনিসটা পুরো হচ্ছে তোমার আমার কাছে টাকাটা আসবে। এটা কখন করে, তখন দেখছে প্রচুর পরিমাণে তোমার ইয়ে হয়ে গেলে মার্কেটে টাকা চলে এসে টাকার পরিমাণটা কমাতে হবে, তখন হচ্ছে আরবিআই এরকম হচ্ছে তোমার বন্ড ইস্যু করে, হলো। এইবার তোমার আসবে হচ্ছে তোমার কি বলে জানো, এরপর আসবে হচ্ছে 3 ধরনের ট্রেজারি ইস্যুড বাই হচ্ছে ইস্যুড বাই আরবিআই লেস দ্যান 1 ইয়ার। আচ্ছা, এটা ম্যাচুরিটি বিল হবে না, এটা ম্যাচুরিটি পিরিয়ড, তিনটে হয় এই ট্রেজারি বিল বা টি বিল, তিনটে হয় হচ্ছে T1, এটা T2, T3। ট্রেজারি বিল 1 কি, ম্যাচুরিটি থাকে হচ্ছে 91 ডেজ, 182 ডেজ থাকে, আর একটা হচ্ছে 380, দে আর অলওয়েজ অন ডিসকাউন্টেড রেট। আচ্ছা, এরপর হচ্ছে নো এগুলো হচ্ছে তোমার হচ্ছে এগুলো হচ্ছে ডিসকাউন্টেড রেটে থাকে, আর এগুলোর উপর ইনকাম ট্যাক্সের ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে ছাড় দেওয়া হয়, তাতে কি হয়, তাতে হচ্ছে লোকে হচ্ছে কিনলে, তাতে কি হচ্ছে মার্কেট থেকে যে অতিরিক্ত পরিমাণ লিকুইডিটিটা চলে এসেছিল, সেই লিকুইডিটিটা হচ্ছে কমে যায়।
হলো। আচ্ছা, এবার ব্যাংক গুলোর মধ্যে কি হয়, ব্যাংক গুলোর মধ্যে নিজেদের মধ্যেও টাকা কম বেশি থাকে, তারা নিজেদের মধ্যেও হচ্ছে একটা টাকার আদান প্রদান করে। এই আদান প্রদানটাকে বলা হয় হচ্ছে মানি মার্কেট। মানি মার্কেট কি, যে ভাই আমার কাছে আজ 50 কোটি টাকার লস করেছে, তোর কাছে তো 150 কোটি টাকা আছে, তুই আজকে দুদিনের জন্য আমাকে ধার দে, আমি তোকে সুদ দিয়ে দেবো কিছু টাকা। এইটাই হচ্ছে যে করা হয়, এটাকেই বলা হয় হচ্ছে দুটো হয়, একটা হচ্ছে কল মানি আর একটা হচ্ছে নোটিশ মানি। কল মানি হচ্ছে যেটা আমি সকালে নিলাম ব্যাংকের, একটা ব্যাংকের থেকে, আরেকটা ব্যাংক তাকে হচ্ছে রাত্রির মধ্যে পেমেন্ট করে দিল, সেটাকে বলা হয় কল মানি। নোটিশ মানে কি, যে আমি 2 সপ্তাহ, 2 দিন বা 2 সপ্তাহের মধ্যে সেই টাকাটা ফিরিয়ে দেবো, এটাকে বলা হয় নোটিশ মানি। আর ক্যাপিটাল মার্কেট হচ্ছে এই টাকাটাই যদি 1 বছর বা 6 মাস তার উপর যদি নেয়, সেটাকে বলা হয় তোমার হচ্ছে আহ তোমার হচ্ছে মানি মার্কেট। আচ্ছা, এরপর হচ্ছে ব্যাড ব্যাংক, এরপর আসবে হচ্ছে দাঁড়াও, সারফারেসি আছে আর হচ্ছে বেসেলস নর্ম আছে। সারফারেসি অ্যাক্ট হচ্ছে জিনিসটা হচ্ছে কনসেপ্টটা বলে দিই। সারফারেসি অ্যাক্টের ফুল ফর্ম অনেক সময় পরীক্ষায় দেয়, ঠিক আছে? সিকিউরিটাইজেশন এন্ড রিকনস্ট্রাকশন অফ ফিনান্সিয়াল অ্যাসেটস এন্ড এনফোর্সমেন্ট অফ হচ্ছে সিকিউরিটি অ্যাক্ট। কি বলেছে, প্রোভাইডস পাওয়ার টু দ্য ব্যাংক এনি ফিনান্সিয়াল টু সিজ देयर প্রপার্টি। ধরো তোমার হচ্ছে তোমার কি বলে জানো, ধরো তুমি একটা কোনো কিছু, আগের দিন বললাম না, কোনো কিছু একটা কোল্যাটারাল কে রেখে তোমার হচ্ছে লোন নিতে হয়। তুমি লোন নিয়েছিলে, কিন্তু তুমি লোন ফোন শোধ না করে দেখিয়ে তুমি চলে নিয়েছে, তুমি একটা কি, তুমি একটা বাড়ি দেখিয়েছিলে, ব্যাংক বুঝতে পারলো যে এ ভাই জীবনে দেবে না, বহু কিছু করে টোরে, তখন ব্যাংকের হাতে ক্ষমতা থাকে, ব্যাংক তার হচ্ছে জমিগুলো হচ্ছে সিজ করতে পারবে। পেপারে দেখবা অনেক সময় 6 নম্বর কি 7 নম্বর পেজে সে বড় বড় করে দেয়, স্টেট ব্যাংক বা ব্যাংক অফ ইন্ডিয়া, আরবিআই গাইডলাইন থেকে এই এই ব্যক্তিদের জমি অধিগ্রহণ বা তোমার হচ্ছে জিনিসকে করে নেওয়া হবে, কারণ তারা লোন মেটাতে পারেনি, সে পেপারে অ্যাড দেয় না, ঠিক আছে? এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে কোন অ্যাক্টের সাহায্য করে, এটাকে বলা হয় হচ্ছে সারফারেসি অ্যাক্ট। এটা কিসের সঙ্গে আছে, যত যে তোমার আরেকটা করেছিল হচ্ছে ইনসলভেন্সি আর ব্যাংক্রাফটি কোড, মানে হচ্ছে তোমার এই যে দেউলিয়া হয়ে গেলে কেউ আর কোনো টাকা দিতে পারবে না, যেমন হচ্ছে তোমার অনিল আম্বানিকে দেউলিয়া ঘোষণা করে দেওয়া হয়েছিল না, ওকে কোনো ব্যাংক তখন লোন দিচ্ছিল না, এইটাকে বলা হয় ইনসলভেন্সি আর ব্যাংক্রাফটি কোড। উইলফিল ডিফল্টার মানে কি, যার ধরো পয়সা দেওয়ার ক্ষমতা আছে, সে মাল কি, সে হচ্ছে পয়সা তোমার হচ্ছে দিতে দিতে চাইছে না, কেন কি, সে নিজেকে হচ্ছে দেউলিয়া ঘোষণা করে সে হচ্ছে আউট অফ কোর্টে কিছু হচ্ছে সেটেলমেন্ট করে নিতে চাইছে ব্যাংকগুলোর সাথে। বোঝা গেল? এতটা পর্যন্ত বোঝা গেল? বেসেল নর্মস খুব কঠিন জিনিস না, বেসেল নর্ম হচ্ছে সহজ জিনিস, বেসেল নর্ম বললেই হচ্ছে মোটামুটি হচ্ছে ব্যাংকিং এর যে লাস্ট আজকের লেকচার সেইটা হচ্ছে তোমার কমপ্লিট হয়ে যাবে। বোঝা গেছে সারফারেসি অ্যাক্ট, তার হচ্ছে তোমার কি জিনিসটা কি, ব্যাড ব্যাংকের কনসেপ্ট ক্লিয়ার? এই কনসেপ্টটা হুম। শুনতে পাচ্ছি না ঠিক আছে। এবার দেখো, এবার দেখো, এরপর বলছে হচ্ছে বেসেলস ল। বেসেলস কি, বেসেল আছে হচ্ছে, আমরা হচ্ছে দুটো বেসেল আবার ভুলিয়ে যেও না। বেসেলস হচ্ছে নর্মস হচ্ছে ইকোনমিক্স এর সাথে রিলেটেড বা ব্যাংকিং এর সাথে বা লোনের সাথে রিলেটেড, ব্যাংকিং লোনস এর সাথে। আর একটা আমরা পড়বো হচ্ছে বেসেলস কনভেনশনস, সেটা রিলেটেড হচ্ছে তোমার আমাদের এনভায়রনমেন্টাল এর সাথে রিলেটেড। বেসেলস নর্ম কি, বেসেল হচ্ছে একটা জায়গা সুইজারল্যান্ডে, এটা হচ্ছে কি হেডকোয়ার্টার্স অফ ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট, এটা কোনো ইউএন এর বডি না, এটা হচ্ছে যতগুলো যে 10টা যে ডেভেলপড ইকোনমি তারা মিলে এটা করেছিল বেসেল কমিটিতে। এটা কি, ক্রেডিট রিস্ক, ক্রেডিট রিস্ক মানে কি, একজন যে টাকাটা নিচ্ছে, যে ধরো একজন দিচ্ছে, তার মানে হচ্ছে যে ইয়েতে তো তোমার যে দিচ্ছে, ধরো তুমি একটা ধরো ব্যাংক, তুমি একটা ব্যাংক চালাচ্ছ, তোমাকে লোন দিতে, এবার সবাই এসে তো লোন চাইছে, এবার তুমি তো বুঝতে পারছো না যে কাকে লোন দিলে আমার আদৌ টাকাটা ফেরত আসবে না কি আসবে, তুমি তো রিস্ক বুঝতে পারছো না। তখন এই ব্যাংকগুলোর ক্রাইসিস বা একটা ব্যাংক ডুবে যাওয়া দেখে বেসেল কমিটি বলে যে ঠিক আছে, তুমি এই জিনিসগুলো, তুমি কি করো, এই জিনিসগুলোকে ভাগ করো, যে তুমি কাকে দিচ্ছ, তার লোন ফেরত দেওয়া বা লোন ডিফল্ট করা, তার রিস্ক কত, কিরকম রিস্ক দেখো। দেখো যে স্যালারিড এমপ্লয়, গভর্নমেন্ট স্যালারিড এমপ্লয়, তাতে কি, তাকে হচ্ছে তার হচ্ছে রিস্ক হচ্ছে তোমার হচ্ছে 0%, কারণ তার তো গভর্নমেন্ট স্যালারি, সে তো টাকাটা দেবেই পুরো। রতন টাটার মতো কি, রতন টাটার মতো একটা বড় মানে বিজনেস, এখানে পরপর উদাহরণ দিয়ে দিয়ে বোঝানো আছে, মানে কি, রতন টাটা কেন, সে এত বড় একটা টাটা ট্রাস্টেড ব্যাংক, প্রাইভেট কোম্পানি, কিন্তু সে তো ট্রাস্টেড ব্যাংক, এত বড় কিছু, তার মানে তার দেওয়ার চান্স হচ্ছে সে 90% টাকার ক্ষেত্রেই টাকাটা মিটিয়ে দেবে, হয়তো 10% ক্ষেত্রে টাকাটা নাও ডিফল্ট হতে পারে। আশনি গোবার মানে কি, একটা ব্যাংক বাঁচিয়ে নিজেকে বিশাল বড় হিরো ভাবছে, কিন্তু আলটিমেট প্রচুর ব্যাংক থেকে হচ্ছে লোন নিয়েছে, তার মানে এ মাল দিতেও পারে বা এ কোনো ঘাপলাও করতে পারে।
বিজয় মালিয়া কি, বিজয় মালিয়া হচ্ছে এ মানে পাক্কা চিটিং ব্যাচ সার্টিফাইড, এ হচ্ছে দেবে না। বেসেলস হচ্ছে এই নর্ম গুলো 1998 সালে এইরকম করে করে দেওয়া হয়। আরেকটা কি বলে, আরেকটা বলে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট রেশিও হতে 8% ওয়েটেড আছে। মানে কি আমি বলে দিচ্ছি, ধরো তুমি যে লোনটা দিচ্ছ, সেই যে লোনটা তুমি তো একটা বুঝতে পারছো যে এই পার্সেন্টেজ টাকাটা হয়তো নাও ফেরত আসতে পারে। এবার তুমি লোন দিচ্ছ কাকে, ব্যাংক, তুমি হচ্ছে তোমার ডিপোজিটার্সদের টাকাটাই হচ্ছে তোমার কাছে গিয়ে তুমি হচ্ছে লোন দিচ্ছ। বেসেলস নর্মসে বলা হয় ওই যে তুমি সবসময় পুরো টাকাটাই লোনে হচ্ছে খাটিয়ে দেবে না। এই যে যারা হচ্ছে যে এই যে যতটা লোন দিচ্ছ তার 8% তোমার কাছে যেন ইয়েতে থাকে, সবসময় ক্যাপিটাল হিসেবে থাকে, সেটা গোল্ডে থাকুক, সেটা তোমার হচ্ছে কি বলে যেন অন্য ফরেন কারেন্সিতে থাকুক, বা তোমার হচ্ছে ক্যাশে থাকুক, এইটা হচ্ছে তোমার হচ্ছে রাখতে হয়। এটাকেই বলা হয় হচ্ছে কতটা ক্যাপিটাল রাখতে হয়, এটাকেই বলা হয় ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও। বেসেল নর্ম 2 আসে 2 তে, বেসেল নর্ম 3 তে আসে। 3 তে কি করে, 3 তে তোমার হচ্ছে টায়ার 1 আর টায়ার 2 সিটিতে, মানে যেগুলো হচ্ছে টায়ার 1 আর টায়ার 2 সিটি, সেগুলোতে হচ্ছে 12.9% ক্যাপিটাল মেইনটেইন করতে হবে। টায়ার 3 সিটির ক্ষেত্রে এটা হচ্ছে তার অনেক বেশি। এটাই হচ্ছে এতে টোটাল। এইটা হচ্ছে ব্যাংকিং ব্যবস্থায় আগের লেকচার, এই লেকচার মনিটারি পলিসি ব্যাংকিং দিয়ে টোটাল হচ্ছে আমাদের ব্যাংকিং এর জিনিসটা শেষ হলো। বুঝতে পারলে? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার একটু সময় আছে, ইয়েটা করিয়ে দিই, কি বলে যেন, 5 ইয়ার প্ল্যানটা। কেন? হ্যাঁ, কেন? করবা না? মাথায় এটুকু ঢুকুক আগে আমার।